হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান নিয়ে। অর্থাৎ তোমাদের সিলেবাস অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে, তো তোমাদের সিলেবাসের মধ্যে ফার্স্ট ইউনিটেই কিন্তু এই আদি মধ্যযুগ সম্পর্কে রয়েছে এবং এই উপাদান সম্পর্কে কিন্তু রয়েছে। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে গুপ্ত যুগের পতনের পর কি হয়েছিল, বা গুপ্ত যুগের পতন থেকেই কিন্তু কি হয়েছিল, তুর্কি আফগান শাসনের কিন্তু সূচনাকাল শুরু হয়েছিল। এবং এই যে তুর্কি আফগান যে শাসনের যে সময়কালটা ছিল সেটা ছিল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই তুর্কি আফগান সময়কালটা কিন্তু ছিল। এবং বলেছে এই সময়ে মানে শাসনের সূচনাকাল পর্যন্ত ভারতের ইতিহাসে আদি মধ্যযুগ হিসেবে কিন্তু চিহ্নিত এই সময়কালটা। অর্থাৎ গুপ্ত যুগের যখন পতন হলো তারপর থেকে কি হলো, তুর্কি আফগান শাসনের সময় মানে সূচনাকাল এবং পর্যন্ত এই তুর্কি আফগান সূচনাকাল পর্যন্ত কি হয়েছে, ভারতের ইতিহাস কিন্তু আদি মধ্যযুগের ইতিহাস হিসেবে কিন্তু চিহ্নিত। এবং এই সময়ের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে ভারতবর্ষে কিন্তু যে ভারতবর্ষের ইতিহাস প্রাচীন যুগ থেকে কিন্তু মধ্যযুগে প্রবেশ করেছিল। যেহেতু আদি মধ্যযুগ হিসেবে এই সময়কালটাকে চিহ্নিত করা হয়েছিল, সেহেতু কি বলা হয়েছে, রাজনৈতিক এই সময়কার যে সমস্ত রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক যে পরিবর্তনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে ইতিহাসটা সেটা প্রাচীন যুগ থেকে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, সেখানে তারপরে নব্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, এছাড়াও হরপ্পা সভ্যতা, তারপরে বৈদিক যুগ রয়েছে বা বৈদিক সভ্যতা, তারপরে মৌর্য যুগ, তারপরে গুপ্ত যুগের পতনের পর থেকে কি হলো, তুর্ক আফগান শাসনের সূচনাকাল শুরু হলো, যেটাকে কিন্তু আদি মধ্যযুগের যে আর কি ইতিহাস বলে কিন্তু ইতিহাস আর কি আদি মধ্যযুগ বলে কিন্তু চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে আদি মধ্যযুগের ইতিহাস জানার জন্য বা রচনার জন্য যেসব উপাদানের উপর নির্ভর করতে হয় সেগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয়। একটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং একটি হলো সাহিত্যিক উপাদান। এবার যেহেতু উপাদানের প্রসঙ্গ রয়েছে তো বলি একটু যে উপাদান বলতে আসলে কি বোঝায়। তো এই যে অতীতের যে এত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে বা যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে সেগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা এই যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলির ওপর যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলির ওপর নির্ভর করে থাকেন সেই নির্ভরযোগ্য বা নির্ভরশীল তথ্যগুলিকেই কিন্তু ইতিহাসের উপাদান বলা হয়। এবং এই যে ইতিহাসের উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলিকে কিন্তু ঐতিহাসিকরা আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করেছেন, একটি সাহিত্যিক উপাদান এবং একটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এখানেও কিন্তু সেটাই বলা হয়েছে আদি মধ্যযুগের যে ইতিহাসটা রয়েছে সেটা জানার জন্য বা রচনার জন্য ঐতিহাসিকরা কিন্তু যে উপাদানের উপর নির্ভর করেছেন সেটিকে দুভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে, একটা প্রত্নতাত্ত্বিক উপাদান এবং একটা হলো সাহিত্যিক উপাদান। দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে সাহিত্যিক উপাদান, তো সাহিত্যিক উপাদান মূলত দুটি ভাগে বিভক্ত, একটা হলো দেশীয় সাহিত্য এবং একটা হলো বিদেশি সাহিত্য। অর্থাৎ যেমন উপাদানকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়, একটা সাহিত্যিক উপাদান একটা প্রত্নতাত্ত্বিক উপাদান, ঠিক তেমনই সাহিত্যিক উপাদানকেও কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়, একটা হলো দেশীয় সাহিত্য এবং আরেকটা হলো বিদেশি সাহিত্য। তো এক্ষেত্রে বলা হয়েছে যে দেশীয় সাহিত্যের মধ্যে কি কি বিষয়গুলি রয়েছে এবং আজকের ক্লাসে কিন্তু আমি এই সাহিত্যিক উপাদান থেকে এই দেশীয় সাহিত্য নিয়েই কিন্তু আলোচনা করব। ভিডিওর শুরুতে ফার্স্ট স্লাইডেই আমি যেই বলেছিলাম যে আজকের টপিকটি ছিল আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান, সেখানে লেখা ছিল পার্ট 1, কারণ আজকের ক্লাসে শুধুমাত্র সাহিত্যিক উপাদান থেকে দেশীয় সাহিত্য নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পার্টগুলোতে বিদেশি সাহিত্য এবং প্রত্নতাত্ত্বিক যে উপাদান রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। এবং এখানে বলা হয়েছে দেখো যে দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু পুরাণ, জীবনী গ্রন্থ, স্থানীয় উপাখ্যান, স্মৃতিশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলি উল্লেখযোগ্য। মানে এই যে দেশীয় সাহিত্য রয়েছে এই দেশীয় সাহিত্যের মধ্যে কোন কোন বিষয়গুলি পড়তে হবে, সেখানে পড়তে হবে যে বিভিন্ন পুরাণ সম্পর্কে, জীবনী গ্রন্থগুলি সম্পর্কে, স্থানীয় উপাখ্যান সম্পর্কে, বিভিন্ন স্মৃতিশাস্ত্র সম্পর্কে এবং জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক যে গ্রন্থগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু এই দেশীয় সাহিত্যের মধ্যে রয়েছে। এবং বিদেশি সাহিত্যের মধ্যে কি রয়েছে বলতে বলা যায় যে এই সময়ে ভারতে আগত যে বিদেশি পর্যটকদের যে বিবরণ রয়েছে তারা, অর্থাৎ এই যে আদি মধ্যযুগের সময়কালে যে
যে সমস্ত বিদেশি পর্যটকরা ভারতে এসে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তাদের ভ্রমণ বৃত্তান্ত দিয়ে গেছেন, সেই সমস্ত উপাদানের মানে পর্যটকদের কথাই কিন্তু সেই বিদেশি সাহিত্যের মধ্যে কিন্তু রয়েছে। আচ্ছা, দেশীয় সাহিত্যের মধ্যে বললামই যে দেশীয় সাহিত্যর মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলির মধ্যে রয়েছে পুরাণ, বিভিন্ন স্মৃতিশাস্ত্র, এছাড়াও যে জীবনী গ্রন্থ। দেখো, প্রথমত রয়েছে যে বিভিন্ন পুরাণ সম্পর্কে বলা হয়েছে পুরাণ হলো সাহিত্যগত উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই যে সাহিত্যিক উপাদান রয়েছে, এই সাহিত্যিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো এই পুরাণ। এবং বলা হয়েছে আদি মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস থেকে ইতিহাস রচনার থেকে আর্থসামাজিক অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক এছাড়াও সাংস্কৃতিক ইতিহাস রচনায় এই পুরাণের গুরুত্ব কিন্তু অসামান্য। অর্থাৎ এই যে মানে মধ্যযুগের যে সমস্ত রাজনৈতিক ইতিহাস রয়েছে, এছাড়াও সেখান থেকে যে মানে অর্থনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস যে রয়েছে, সাংস্কৃতিক ইতিহাস যে রয়েছে, সেগুলি রচনার ক্ষেত্রে কিন্তু এই পুরাণগুলির গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা জানি যে পুরাণের সংখ্যা কিন্তু 18টি। টোটাল যে পুরাণ রয়েছে 18টি কিন্তু পুরাণ রয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন পুরাণের নাম রয়েছে, যেমন বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, আরও বিভিন্ন পুরাণের কিন্তু নাম রয়েছে। কিন্তু সব পুরাণের কিন্তু ঐতিহাসিক উপাদান নেই। অর্থাৎ 18টি যে পুরাণ রয়েছে সেই 18টি পুরাণেরই যে ঐতিহাসিক উপাদান রয়েছে এমনও কিন্তু না, বেশ কিছু পুরাণেরই কিন্তু ঐতিহাসিক উপাদান কিন্তু রয়েছে। বিভিন্ন পুরাণের মধ্যে এই আদি মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে যেসব পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য সেসব পুরাণ হলো যে অগ্নি পুরাণ, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্ম পুরাণ, গরুড় পুরাণ, এছাড়াও মার্কেন্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ প্রভৃতি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের মধ্যে যে পুরাণ রয়েছে সেই পুরাণগুলির মধ্যে কোন কোন পুরাণগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য? অগ্নি পুরাণ, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্ম পুরাণ, গরুড় পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, এই সমস্ত পুরাণগুলি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। পুরাণ ছাড়াও আরও কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে, যেমন বিভিন্ন জীবনী গ্রন্থ রয়েছে। জীবনী গ্রন্থর ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, আদি মধ্যযুগের জীবনী গ্রন্থগুলিকে ইতিহাস রচনার কাজে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে প্রথমে কি বলা হয়েছে যে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের হর্ষচরিত গ্রন্থের কথা কিন্তু উল্লেখ করা যেতে পারে। এই যে জীবনী গ্রন্থের কথা বলা হয়েছে সেক্ষেত্রে প্রথমে কি বলা হয়েছে, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের হর্ষচরিত গ্রন্থের কথা উল্লেখ করা যায়। এছাড়াও কল্যাণের চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি যে ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থে প্রভুর কীর্তি বর্ণিত আছে। তাহলে জীবনী গ্রন্থর মধ্যে প্রথমেই যেটা জীবনী গ্রন্থ গেল সেটা হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের হর্ষচরিত। নেক্সট হচ্ছে বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থগুলি রয়েছে। এছাড়াও কি বলেছে, পাল সাম্রাজ্যের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত এবং বাগপতি রাজের যে গৌরবাহ কাব্য থেকে কনজ রাজ যশবর্মণের বঙ্গবিজয়ের এক কল্পনা মিশ্রিত কাহিনীও কিন্তু জানা যায়। তাহলে জীবনী গ্রন্থের মধ্যে যেগুলি সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রথমেই যে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের হর্ষচরিত, বিক্রমাঙ্কদেবের রচিত যে কি রয়েছে বিলহনের যে বিক্রমাঙ্কদেব চরিত রয়েছে, এছাড়াও সেখানে রামপালের সভাকবি যে ছিলেন সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এগুলি কিন্তু এই জীবনী গ্রন্থর মধ্যে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। নেক্সট রয়েছে স্থানীয় উপাখ্যান। তো ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের উপাদান হিসেবে আর কি আদি মধ্যযুগের ভারতে স্থানীয় উপাখ্যানগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন বলা হয়েছে ভারতের প্রথম প্রকৃত ইতিহাস গ্রন্থ কল্হণের রাজতরঙ্গিনী এবং চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় গুজরাটে অনেকগুলি ইতিবৃত্তি যে ছিল সেটা কিন্তু রচিত হয়েছিল এবং এগুলির মধ্যে ছিল হচ্ছে সোমেশ্বর রচিত রসমালা ও কীর্তি কৌমুদী, মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি, এছাড়াও রয়েছে রাজশেখর রচিত প্রবন্ধ কোষ, এগুলি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই যে স্থানীয় উপাখ্যান রয়েছে, স্থানীয় উপাখ্যানের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা রয়েছে কল্হণের রাজতরঙ্গিনী, এছাড়াও রয়েছে সোমেশ্বরের রচিত রসমালা, কীর্তি কৌমুদী, এই প্রভৃতিগুলি কিন্তু বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। নেক্সট রয়েছে বিভিন্ন স্মৃতিশাস্ত্র। বলা হয়েছে আর অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস সংক্রান্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে আলোচ্য পর্বের ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্রগুলি গুরুত্বপূর্ণ। মানে এই যে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে যেমন পুরাণগুলি গুরুত্বপূর্ণ, স্মৃতিশাস্ত্র মানে যে জীবনী গ্রন্থগুলি গুরুত্বপূর্ণ, স্থানীয় উপাখ্যানগুলি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এই স্মৃতিশাস্ত্রগুলিও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এগুলির মধ্যে কি বলা হয়েছে, যেগুলি উল্লেখযোগ্য বিশেষভাবে, সেটা হচ্ছে বল্লাল সেনের দানসাগর, ভবদেব ভট্টের প্রায়শ্চিত্ত প্রকরণ, মেধাতিথি যেটা রয়েছে মনুভাষ্য, হলাযুধের যেটা ব্রাহ্মণ সর্বস্ব, বিজ্ঞানেশ্বরের মিতক্ষরা, এছাড়াও জীবমূত বাহনের যে দায়ভাগ ও ব্যবহারিক মাতৃকা যেটা রয়েছে সেগুলি কিন্তু বিশেষভাবে আর কি উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে অনিরুদ্ধের যে হরলতা, কিন্তু এগুলি এই যে স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে বিভিন্ন, এগুলির মধ্যে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও লাস্ট যেটা বলা যায় এই দেশীয় সাহিত্যের মধ্যে, সেটার মধ্যে রয়েছে হচ্ছে জ্যোতির্বিদ্যা এবং বিজ্ঞান বিষয়ক যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেটা। তো প্রথমে এখানে বলা হয়েছে যে জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক চর্চা গুপ্ত পরবর্তী পর্যায়ে সীমিত হয়ে পড়েনি। এই জাতীয় বিভিন্ন গ্রন্থ এই ধারণাকে সমর্থন করেন। যেমন বলেছে এই বিষয়ে মানে বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ হলো ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি এবং গোল অধ্যায়, এছাড়াও শ্রীধরের গণিতসার এবং সত্যানন্দের ভাস্বতী আর কি যেটা রয়েছে সেগুলি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং চিকিৎসাবিদ্যার ওপর কিন্তু এ যুগের উল্লেখযোগ্য যেটা গ্রন্থ ছিল সেটা ছিল হচ্ছে চক্রপাণি দত্তের চিকিৎসা সার সংগ্রহ এবং পাল কাব্যের যে হস্তায়ূর্ধ যেটা রয়েছে সেগুলি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই যে বিভিন্ন যে দেশীয় সাহিত্যগুলির কথা বললাম, অর্থাৎ দেশীয় সাহিত্যের মধ্যে প্রথমেই রয়েছে পুরাণ রয়েছে, স্থানীয় উপাখ্যান থেকে শুরু করে জীবনী গ্রন্থ, এছাড়াও সেখানে স্মৃতিশাস্ত্রগুলিও কিন্তু এই দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই যে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে যে সাহিত্যিক উপাদানের থেকে যে দেশীয় সাহিত্য ছিল, এটা নিয়ে আজকের ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারের মেজর কোর্সে যুক্ত হবে, তাদের জন্য বলে রাখি আমাদের মেজরের কোর্স ফি হচ্ছে অনলি শুধুমাত্র কিন্তু 99 রুপিস। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে মেজরের কোর্সে যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো, এবং তোমরা যারা আমাদের সঙ্গে এই মেজর 99 রুপিসের মাধ্যমে মেজর কোর্সে যুক্ত হবে তারা কিন্তু সেই মাইনর প্যাকেজটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা 6295916282 এবং আরেকটা হলো 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।